ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর শাহবাগ থানায় হামলার ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থী জয়মা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ 12 জন আহত হন। উদ্ভূত ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানীর বসিলায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনের পর তিনি ক্যাম্পটি পরিদর্শন করেন এবং এটি এলাকাবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। পরে মোহাম্মদপুর থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পুলিশের সেবাকে আরও জনবান্ধব করতে কাজ করছে ডিএমপি। এ সময় অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি। কিন্তু সব এলাকা বা এই এলাকা সবাই কিন্তু গরিব না। যেসব এলাকা হাউজিং এলাকা, আমরা আশা করবো যে আপনারা গেট নির্মাণ করেন, গেট কন্ট্রোল করেন, আপনারা সিকিউরিটি গার্ড বা আপনাদের নিজস্ব গার্ড রাখেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। অটোরিকশার গ্যারেজ এগুলা, যদিও অটোরিকশার বিষয়টা অনেকটা ওই দরিদ্র দেশে কীভাবে কি কন্ট্রোল করবো এটা নিয়ে আমাদের প্ল্যান বা পরিকল্পনা চলতেছে, তবে আমরা অটোরিকশার গ্যারেজে যাতে কোনো সন্ত্রাসী হাইড করে না থাকতে পারে এইটারও অভিযান আমরা গ্যারেজ থেকে কোনো বাদ দিব না। ভাঙ্গারি দোকান যেগুলো আছে এগুলো আমরা ক্ষেত্র বিশেষে লাইসেন্স না থাকলে আমরা বন্ধ করে দেব এবং ওখানে অভিযান চালাবো। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই শত শত শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালে বাড়ছে চাপ। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 1229 জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29,868 জন। এদিকে দেশে হাম এর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সারা দেশে একযোগে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেন প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও সহজে টিকা পেতে পারে। রাজধানীর উত্তরার একটি মদের বাড়ি অভিযান পরিচালনা করেছে উত্তরার পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে চালানো অভিযানে এই অসামাজিক কর্মকাণ্ড ও লাইসেন্সবিহীন মদ্যপান করায় 1.5 শতাধিক মাদক সেবীকে আটক করে পুলিশ। উত্তরার 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 3 নম্বর ভবনের 4র্থ ও 5ম তলায় কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বলেন, এই মদের বারটি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। উত্তরাকে মাদক মুক্ত রাখতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে। আসলে আমরা একটা অভিযান পরিচালনা শুরু করেছি, সেটা হচ্ছে আপনার কিশোর গ্যাং এবং হচ্ছে আপনার মাদকের বিরুদ্ধে। এই অভিযান আপনার আজকে আমরা এখানে এসেছিলাম এই রেস্টুরেন্ট বারে। এখানে অনেক প্রায় 140 জনের মতো আমরা তাদেরকে আপনার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যাদের মদ খাওয়ার বা মদ পান করার লাইসেন্স নাই বা লাইসেন্স থাকলেও মেয়াদ উত্তীর্ণ অথবা এই বারে মদ পান করার লাইসেন্স তাদের ছিল না। তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। আর আমাদের এই চলমান অভিযানটা অব্যাহত থাকবে। এখানে আসলে এই উত্তরা শুধু উত্তরা নয়, আপনার পুরো বাংলাদেশকে আমরা মাদক মুক্ত করার জন্য একটা অভিযান অব্যাহত শুরু করেছি। এটা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাচ্ছি, দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অসুস্থ ও দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা খাতে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে উপকারভোগী ও স্বজনদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপকারভোগী 24 জনের হাতে 13,45,000 টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর থেকে বাড়তে শুরু করেছে গণপরিবহনের ভাড়া। প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে বাস ভাড়া। এতে প্রতিদিনের যাতায়াতে বাড়তি খরচ গুনতে হচ্ছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া বাড়ানোর চেয়েও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে সরকারের নজরদারি আহ্বান জানান তারা। এদিকে জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য 10 জনের সংসদীয় কমিটি গঠন করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকারি দলের 5 জন ও বিরোধী দলের 5 জনকে কমিটিতে রাখা হয়। কমিটির পরামর্শ অনুযায়ী জ্বালানি সংকট নিরসনে কাজ করবে সরকার। যতটুকু বাড়াইছে, যদি এতটুকুই বাড়ায় নেয় তাহলে জনগণ আশা করি, আমি মনে করি কেউ কোনো হাল্লাচিল্লা করবে না, কারো কোনো আক্ষেপ থাকবে না। যখন 2 পয়সা বাড়ায় বাস মালিক, বাস শ্রমিকরা যদি এটা 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তখনই মানুষের ভিতরে একটা হইহুল্লোড় সৃষ্টি হয়ে যায়। মানুষ 5 টাকা বেশি দেন, কেউ 10 টাকা বেশি দেন, কেউ না, মানে এরা তেলের সংকট হিসাবে অনেক দোকানে ভাড়া চায় 5 টাকা, অনেক গাড়িতে। প্রকল্প আছে, বিভিন্ন প্রকল্প আছে। এখন দেখা যাবে সুষ্ঠুভাবে সিন্ডিকেট ভাঙা না হয়, যে সিন্ডিকেটের সাথে একটা গ্রুপ এবং সরকারের একটা গ্রুপ সবসময় জড়িত থাকে, হাসিনা আমল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত। ভাড়া এই কয়টাকে বাড়তিতে দিতে রাজি না যাত্রী, যদি আপনি ওইভাবে আমাদের কাছে তো কোনো চার্টও নাই। ঢাকার সাভারে অবস্থিত রানা প্লাজা ধসের 14 বছরে পদার্পণকে সামনে রেখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করে রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি এবং তাজরিন গার্মেন্টস কারখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সংগঠন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবার এখনো ন্যায্য বিচার ও পূর্ণ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। তারা রানা প্লাজার মালিক সোহেল রানা এবং তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেন সহ দায়ী ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বানও জানানো হয়। সমাবেশ শেষে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির 13 বছর পূর্ণ হলো আজ। 2013 সালের 24 এপ্রিল সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনা বিশ্বজুড়ে শ্রমিক নিরাপত্তা নিয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে সাভারের রানা প্লাজার সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নিহতদের স্বজন ও আহত শ্রমিকরাও উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বক্তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি সহ দ্রুত বিচার শেষ করার দাবি জানান। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এই দুর্ঘটনায় 1138 জন শ্রমিক নিহত এবং আহত হন 2438 জন, যা বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর পূর্তি উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরাই সহ বিভিন্ন এলাকায় শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। আমার দাবি থাকবে যে এই রানা প্লাজায় যেসব শ্রমিক নিহত হয়েছে তাদের পরিবারের পাশে যেন অবশ্যই এই সরকার দাঁড়ায়। 13 বছর আগে যখন এই ঘটনা ঘটে তখন অনেক সমবেদনা জানিয়েছে, তাদের শ্রমিকদের কথা বলেছে, কিন্তু 13 বছরের মাথায় এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই, সরকার, মালিক শ্রেণী সবাই শ্রমিকদের কথা ভুলে গেছে, রানা প্লাজার শ্রমিকদের কথা ভুলে গেছে। আমাদের কোনো ক্ষতিপূরণ এখনো পর্যন্ত পাইনি। সামান্য কিছু সহযোগিতা পেয়েছি, যেটা ওই সময় সরকার সামান্য কিছু দিয়েছিল, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, স্থায়ী পুনর্বাসন করা হয় নাই এবং আমাদের উন্নত যে চিকিৎসা পাই সেটা একেবারেই অপুতুল। ছোট ছোট 2টা ছেলে রেখে মারা গেছে। টাকাটা তো বড় কথা না, তার জীবনটা তো আর ফিরে পাবো না। আমরা চাই হলো মালিক পক্ষের কি শাস্তি হোক, আর যেটা দেওয়ার দাবি তার কিছুই দেয় নাই। জাল টাকা ক্রয় বিক্রয়ের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফরিদুল ইসলাম নামে এক যুবককে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, 2023 সালের 10 মে মাটিকুড়া মাঠপাড়া এলাকায় ফরিদুল ইসলামের বাড়িতে জাল টাকা ক্রয় বিক্রয় হয়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে 1000 টাকার 80টি জাল নোট উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির 32তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলা হল রুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে সাধারণ সভার আয়োজন করা হয়। দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ অপু তালুকদার শিবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্যের সহধর্মিনী মনোয়ারা মুকুল। বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জুথি। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় দেখা যায় জেলেদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে। ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা 3075 জন হলেও মাত্র 2028 জন জেলের নামে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অনেক প্রকৃত নিবন্ধিত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। সরকার মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য জনপ্রতি 80 কেজি চাল বরাদ্দ দেয়। তবে অভিযোগ রয়েছে অনেক জেলে মাত্র 60 থেকে 65 কেজি চাল পেয়েছেন। ভুক্তভোগী জেলেদের অভিযোগ চাল কম দেওয়ার পাশাপাশি চাল দেওয়ার কথা বলে প্রতি জেলের কাছ থেকে 200 টাকা করে আদায় করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, অধিক মূল্যে বিক্রি এবং ভোজ্য তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি সহ ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে 3টি প্রতিষ্ঠানকে মোট 70,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্যের ভিত্তিতে মধুপুর পৌর শহরের দৈনিক বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সম্রাট স্টোর, মানিক স্টোর এবং গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় অবস্থিত চানমিয়া এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল না ভাইয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জোবায়ের স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। পুলিশ জানায় ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা চানপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির পুলক। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির মোহাম্মদ আব্দুর রাকিব। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইনামুল হক সহ অন্যান্যরা। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাকফুরুল হাসান বিদ্যুৎ। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মানবতাবাদী চন্দন কুমার দেব, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাংবাদিক কাজী কামাল সহ অনেকে। বক্তারা বলেন, নওগাঁ পৌরসভা ইতিমধ্যে 43টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করার পরও ভবনগুলোতে সতর্কতামূলক লাল পতাকা টানানো হয়নি। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে কাঁচা বাজারেও। রাজধানী সহ সারা দেশে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজি সহ নিত্যপণ্যের দাম। এছাড়া লেবু ও শসার দাম যেন ক্রেতাদের নাগালের বাইরে। মাছের বাজারও চড়া। গত সপ্তাহে ডিম 120 টাকায় বিক্রি হলেও তা এ সপ্তাহে 140 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়। এদিকে গরুর মাংসের দামও কিছুটা বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজিতে। এছাড়া মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। সয়াবিন তেল, ডাল, চিনি সহ সব ধরনের নিত্য পণ্যের দামও কিছুটা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরা বাজারেও পড়তে শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। নিত্যপণ্য জিনিস স্থিতিশীল থাকা, যেমন আমরা জনগণ সুন্দরভাবে বাজার টাজার করে চলতে পারি। মধ্যবিত্তের জন্য অনেক কষ্ট, সবকিছুর দামই বেশি, শুধু বেশি না, ডাবল দাম বেশি।
একটা কথাই বলে এখন সরকার যদি আসতো বাজারের ভিতরে ঢুকতো তাহলে বুঝতে পারতো যে মধ্যবিত্তের কি অবস্থা। জ্বালানি সংকট এটা একটা প্রথম ধাপ, আর একটা ধাপ হচ্ছে গিয়ে হলো আপনার বাজারে মালের আমদানি কম কিন্তু চাহিদা বেশি। মানুষের চাহিদা বেশি কারণে মালের দামটা বাড়তি, বাজারে আমদানি কম। আগে কিন্তু মনে করেন 1800 আজকে মনে করেন 1900, মানে কেজি কার 110 টাকা। আমরা তো মাল আনতে যাচ্ছি, বোকামি দাম দিচ্ছি।